তোমরা হতাশ হয়েও না। দেখো, একটা দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আরো 10টা দরজা খুলে যায়, এটা আমার কথা। ঠিক আছে, আরো একবার স্বাগত সবাইকে। মূলত 7th SLST যে মাদ্রাসা সার্ভিস কমিশন, তার গতকালকে রিভাইজড কি পাবলিশ হয়ে গেছে এবং প্রেস রিলিজ আকারে এটা জানিয়েও দিয়েছে যে আজকে 6টার পর থেকে ফাইনাল রেজাল্ট সবাই দেখতে পাবে। তার জন্য ওয়েবসাইটে গিয়ে নিজস্ব রোল নাম্বার ফিট করতে হবে এবং হয়তো ডেট অফ বার্থ দিয়ে যেটা আসবে স্ক্রিনে সেটা হবে হয় সিলেক্টেড ফর দ্য ফার্দার প্রসেস অর নট সিলেক্টেড ফর দ্য ফার্দার প্রসেস, যেমনটা 6 SLST-তে লেখা ছিল, বা কল ফর ইন্টারভিউ, নট কল ফর ইন্টারভিউ, এরকমটাও থাকতে পারে। ঠিক আছে, এবার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, সবার এই প্রতি আমার শুভকামনা থাকলো। টাইট কম্পিটিশন তো হবেই, যেহেতু ভ্যাকেন্সি বাড়লো না। যদিও কমিশনের যে গ্যাজেট সেখানে চ্যাপ্টার নম্বর 12-এ এটা লেখা আছে 37 নম্বর পয়েন্টে যে কমিশন চাইলে এর গতবারের যে ভ্যাকেন্সি, যেগুলো ভ্যাকেন্সি ছিলই ফিল আপ হয়নি, সেগুলো ভ্যাকেন্সি ক্যারি ফরওয়ার্ড করতে পারে। তো আমরা আশা করেছিলাম ক্যারি ফরওয়ার্ড হবে এবং গতবারের ভ্যাকেন্সি মোটামুটি 1500 মতো ভ্যাকেন্সি ফাঁকাই ছিল, সেগুলো যদি অ্যাড হয়ে যেত। আমরা সবাই আশা করেছিলাম কমিশনের তরফ থেকে এরকম একটা খবর পাওয়া গিয়েছিল। তো আলটিমেটলি ভ্যাকেন্সি বাড়ছে না, তার জন্য টাইট কম্পিটিশন হবে, কাট অফটা একটু বাড়বে। তবে যারা পাচ্ছ তারা তো পাচ্ছই। তবে এটা ঠিক যে টেন্টেটিভ ভ্যাকেন্সি আকারে ছিল চ্যাপ্টার 4-এ যদি আমরা দেখি, তো টেন্টেটিভ ভ্যাকেন্সি 15 দিনের আগে পর্যন্ত যা ভ্যাকেন্সি এসেছে পিপিও আকারে ডিআই অফিস থেকে, সেগুলো ভ্যাকেন্সি অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এবং ফাইনাল ভ্যাকেন্সি হবে দ্য কমিশন শ্যাল পাবলিশ অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন অফ রেজাল্ট অফ মেন এক্সামিনেশন, অর্থাৎ মেন এক্সামিনেশনের সময় যে ভ্যাকেন্সিটা দিবে। তো মেন এক্সামিনেশনের যে রেজাল্ট পাবলিশ হওয়ার আগে ভ্যাকেন্সি গতকালে দিয়ে দিয়েছে প্রেস রিলিজ আকারে, সেটা 1729টা। এবার 1729টা ভ্যাকেন্সিকে যদি এখানে বলেছে 1740টা, কেন 1740? 11টা বেড়ে গেলো কেন? কেননা বাকি 11টা ক্যান্ডিডেট হয়তো কোনো না কোনোভাবে সেম নাম্বার পেয়েছে। ঠিক আছে, তার জন্য 11টা ভ্যাকেন্সি অ্যাড করে ওরা কল ফর ইন্টারভিউর জন্য ডাকাবে। এবার টোটাল যদি 1729টা ভ্যাকেন্সি হয় এবং ইন্টারভিউ, কল ফর ইন্টারভিউ তার থেকে যদি আরো 1.50কে ডাকায় কমিশন রুলস অনুযায়ী, তাহলে টোটাল 2610টার মতো ভ্যাকেন্সি মানে কল ফর ইন্টারভিউ হবে ক্যান্ডিডেটসকে, সমস্ত সাবজেক্ট মিলে। তো 2610টা ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ওই সিলেক্টেড ফর ফার্দার প্রসেস থাকবে এরকম, এবং তাদের মধ্যে 1729টা ভ্যাকেন্সি ফিল আপ হবে এবং 1729টা ভ্যাকেন্সি 1.5 টাইমস আকারে সেখানে মোটামুটি সিলেকশন প্রসেস চলবে। বাকি সিলেকশনগুলো আমাদের ওয়েটিং হিসাবে থাকবে, ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ। বুঝাতে পারলাম? এই কথাটাই বলা আছে এখানে চ্যাপ্টার 7-এর 15 নম্বর পয়েন্টের 2 নম্বর প্যারাতে। সেখানে বলা আছে নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর এভরি ক্যাটাগরি অফ পোস্ট and or subject teaching and non-teaching staff to be called for interview in order of merit and shall be 1.5 times of the number of অ্যাকচুয়াল ভ্যাকেন্সিস। এবং আমি যে বললাম যে 1729টা থেকে 1740টা কি করে হলো, সেখানেও এখানে উল্লেখ করা আছে প্রোভাইডেড দ্যাট ইফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট স্কোরস সেম মার্কস অ্যাট দ্য লাস্ট মার্ক র্যাঙ্ক পজিশন অফ দ্য লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, অল সাচ ক্যান্ডিডেটস অ্যাট দ্যাট পজিশন শ্যাল বি কল ফর ইন্টারভিউ। অর্থাৎ একজন ক্যান্ডিডেট যদি লাস্টের যে পাওয়া ব্যক্তি সেই যে মার্ক পেয়েছে সেটা যদি কোনো ওয়েটিং ক্যান্ডিডেটও পেয়ে থাকে সেম, তাহলে তাকেও মেইন ক্যাটাগরিতে ইনক্লুড করে নেওয়া হবে। ওই জন্য 1729টা 1740টা হয়ে গেছে সম্ভবত। ক্লিয়ার? এবার সেখানেই ইন্টারভিউ প্রসেস তোমাদের 10 নম্বর ইন্টারভিউ, বিশেষ করে SLST 9, 10, 11, 12 এর ক্ষেত্রে। গ্রুপ ডি, গ্রুপ সির ক্ষেত্রে ইন্টারভিউ আছে, গ্রুপ ডিরও 10 নম্বর ইন্টারভিউ, আর গ্রুপ সির ক্ষেত্রে সম্ভবত 10 নম্বর ইন্টারভিউ আর বাকি 20 নম্বর হচ্ছে তোমার প্রফিসিয়েন্সি টেস্ট কম্পিউটার। তো আমি 9, 10, 11, 12 ব্যাপারেই বলবো এখানে। 9, 10, 11, 12 10 নম্বর ইন্টারভিউ। এবার এই 10 নম্বর ইন্টারভিউতে যে প্যানেল থাকবে, ইন্টারভিউ প্যানেল কি করে তৈরি হবে, ফর্মেশন অফ ইন্টারভিউ বোর্ডস, এখানে পরিষ্কার বলা আছে দ্য ইন্টারভিউ বোর্ডস টু বি কনস্টিটিউটেড ফর দ্য পারপোজ অফ হোল্ডিং ইন্টারভিউ স্টেট লেভেল সিলেকশন টেস্ট। চেয়ারম্যান থাকবে অফ দ্য কমিশন or a member
or representative যাকে বলে, commission nominated by him as an act of chairman of the interview board, বোর্ডের একজন চেয়ারম্যান থাকবে। বি নম্বর হচ্ছে an expert of the relevant subject, সাবজেক্ট এক্সপার্ট থাকবে from a recognized university or higher secondary schools or college or madrasa, যদি এক্সপার্ট হয় সে, ঠিক আছে, ওই সাবজেক্টে। তারপর থাকবে অ্যান অফিসার অফ দ্য স্টেট গভর্নমেন্ট অর একাডেমিশিয়ান, ঠিক আছে, একাডেমিশিয়ান থাকতে পারে বা একজন গভর্নমেন্টের অফিসার থাকবে, ঠিক আছে, নমিনেটেড বাই দ্য সেক্রেটারি, যেটা সেক্রেটারি মাইনরিটি অ্যাফেয়ার্স মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট, এমএ যাকে নমিনেট করবে। ডাইরেক্টর থাকবে মাদ্রাসা এডুকেশনের বা ডাইরেক্টর যাকে নমিনেট করবে অফিসারকে, এবং প্রেসিডেন্ট থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। তো 5 জন প্যানেলিস্ট থাকবেন ইন্টারভিউ বোর্ডে। এই 5 জন প্যানেলিস্টের মধ্যে একজন এক্সপার্ট থাকবে, আর বাকিরা বিভিন্ন চেয়ারম্যান বা সেক্রেটারি নমিনেটেড পার্সন হিসেবে থাকবেন, ঠিক আছে। তো মূলত যিনি এক্সপার্ট তিনি প্রশ্ন করবেন, ঠিক আছে। তিনি কোনো কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর বা হাই স্কুলের টিচার বা মাদ্রাসার টিচার হতে পারে, ঠিক আছে। এবার চলে আসলো চ্যাপ্টার 8-এ। চ্যাপ্টার 8-এ আমাদের 15 নম্বর যে রুলসটা আছে এখানে বলে দিয়েছে। এখানে কিভাবে মেরিট প্যানেল তৈরি হবে সেইগুলো বলেছে, ওয়েটিং লিস্ট কিভাবে তৈরি হবে সেগুলোর ব্যাপারেও বলেছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে নোট একটা কথা বলেছে, যেটা হচ্ছে তোমার নোট 15-তে বলেছে, রুলস 15-তে 18 নম্বর পয়েন্টে, সাবজেক্ট টু প্রভিসো টু রুল 15, ইফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট অবটেইন দ্য সেম অ্যাগ্রিগেট মার্কস, টোটাল মার্কস যদি সেম পায়, অ্যাগ্রিগেট মার্কসটা ইন্টারভিউ প্লাস মেন এক্সামিনেশন মিলে, ঠিক আছে, দ্য মেরিট পজিশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দ্য সিনিয়রিটি অফ এজ। তাহলে তাদের ক্ষেত্রে মেরিট প্ল্যান কি করে তৈরি হবে? তাহলে সিনিয়রিটি অফ এজ হিসাবে ডিটারমাইন করা হবে, মানে ক্যান্ডিডেট উইথ আর্লিয়ার ডেট অফ বার্থ শ্যাল বি প্রিফার্ড, যারা সিনিয়র তাদেরকে প্রিফার করা হবে। অ্যান্ড ইফ দ্য অ্যাগ্রিগেট মার্কস অ্যান্ড অলসো দ্য ডেট অফ বার্থ বি দ্য সেম, যদি দুটো সমান হয়ে যায় তারপরে কি হবে? দ্য ক্যান্ডিডেট অবটেনিং হায়ার একাডেমিক স্কোর বি প্রিফার, যারাই একাডেমিক স্কোরটা হায়ার করবে তাদেরকেই প্রিফার দেওয়া হবে একাডেমিক স্কোর, ঠিক আছে, মানে মাধ্যমিক থেকে নিয়ে বিএড পর্যন্ত একাডেমিক স্কোর যার বেঁচে থাকবে তাদের সেটাকে কাউন্ট করা হবে তখন, ঠিক আছে। And if the aggregate date of birth also the academic score shall be the same, the candidate obtaining higher marks in the main examination shall be preferred. তাহলে যে মেন এক্সামিনেশন যেই ব্যক্তি বা যেই ক্যান্ডিডেট হায়ার মার্ক পেয়েছে 90-এর মধ্যে, তাকেই কাউন্ট করা হবে মেরিট প্যানেলে রাখার জন্য, ঠিক আছে। পাবলিকেশন অফ প্যানেল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়, এখানে বলে দিয়েছে। ভ্যালিডিটি অফ প্যানেল 1 বছর থাকবে, এটাও বলে দিয়েছে এখানে, ঠিক আছে। এবার চ্যাপ্টার 9-এ চলে আসো। কাউন্সিলিং কি করে হবে, চ্যাপ্টার 9-এ কাউন্সিলিং কি করে হবে সেটা বলে দেওয়া আছে। রিকমেন্ডেশন কি করে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। বারণ রিকমেন্ডেশন, যদি কোনো থাকে তাহলে ডাওয়ারি ফর এগুলো ব্যাপার থাকে তাহলে বারণ রিকমেন্ডেশন হবে। ইস্যু বা পার্মানেন্টারও বলে দেওয়া হয়েছে। এবার চ্যাপ্টার 9-এর 3 নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পারো, খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। যে 21 নম্বর কাউন্সিলিং এর 3 নম্বর পয়েন্টটা, দ্য ক্যান্ডিডেটস শ্যাল এক্সারসাইজ দেয়ার অপশন টু চুজ ভ্যাকেন্সিজ ডিউরিং কাউন্সিলিং স্ট্রিক্টলি অ্যাজ পার ইনস্ট্রাকশন টু বি গিভেন বাই দ্য কমিশন ফ্রম টাইম টু টাইম। তার মানে ক্যান্ডিডেট তার ভ্যাকেন্সি দেখতে পারবে এবং সেই ভ্যাকেন্সি অনুযায়ী সেই কাউন্সিলিং করতে পারবে। এবার ভ্যাকেন্সি কখন দিবে? দ্য ক্যান্ডিডেটস কমিশন শ্যাল পাবলিশ ডিসপ্লে ইন ইউর ওয়েবসাইট দ্য লিস্ট অফ ভ্যাকেন্সিজ, মিডিয়াম, পোস্ট, সাবজেক্ট, ক্যাটাগরি, জেন্ডার ওয়াইজ ফর মাদ্রাসা অ্যাট লিস্ট 7 days বিফোর দ্য ডেট অফ কাউন্সিলিং। কাউন্সিলিং হওয়ার 7 দিন আগে সেগুলো ওয়েবসাইটে দিয়ে দিবে এবং 7 দিন আগে তুমি জানতে পারবে এবং তুমি ডিসাইড করতে পারবে যে তুমি কোথায় কোনটা স্কুল চুজ করবে, ঠিক আছে। এবার চ্যাপ্টার 12-এ চলে যাই আমরা। চ্যাপ্টার 12-এ যেগুলো জিস্ট আমি গ্যাজেটের কথা বলছি, চ্যাপ্টার 12-এ আমি তো আগে বলে দিলাম 37 এবং 39 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট এখানে। 37 এবং 39 নম্বর পয়েন্টটা, 37 হচ্ছে ক্যারি ফরওয়ার্ড অফ ভ্যাকেন্সি। আগের যে এসএলএসটি এক্সাম তাতে যদি ভ্যাকেন্সি পড়ে থাকে তাহলে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, এই ভ্যাকেন্সির সঙ্গে অ্যাড অন হয়ে যাবে, যেটা কিন্তু হয়নি। যাই হোক, এবার 39 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রিজার্ভেশন অফ অ্যান্সার স্ক্রিপ্টস অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ডেটা অফ স্টেট লেভেল সিলেকশন টেস্ট। দেখো এটা খুব ইম্পর্টেন্ট। এই তোমার 2016 যে এসএসসির মামলা, সেই মামলা নিয়ে তাদের যে চাকরি চলে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে, সেই পরিপ্রেক্ষিতে মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যালার্ট হয়ে গেছে এবং তাদের যে গ্যাজেট সেখানে অলরেডি উল্লেখ করে দিয়েছে, দ্য কমিশন শ্যাল প্রিজার্ভ দ্য রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট, ডিজিটাল অ্যান্সার স্ক্রিপ্টস, ওএমআর সিটস অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য ডেটা অফ দ্য কনসার্ন স্টেট লেভেল সিলেকশন টেস্ট আপ টু এ পিরিয়ড অফ 12 years, 12 বছর।
যেখানে এসএসসি 1 বছরের মধ্যেই ডিস্ট্রয় করে দিয়েছিল, সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন সেখান থেকে শিক্ষা নিয়ে 12 বছর প্রিজার্ভ করে রাখবে ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট অফ দ্য কনসার্ন স্টেট লেভেল সার্টিফিকেট except records which are required for কোর্ট কেসেস। কোর্ট কেসের জন্য রিকোয়ার্ড করতে পড়তে পারে। তো এটা ভালো দিক। ক্যান্ডিডেটরা পরবর্তীকালে যদি কোনো রকমভাবে অসুবিধা হয়, ইভেন সার্ভিস কন্টিনিউশন হওয়ার পরেও যদি অসুবিধা হয়, তবু তারা তাদের ডেটাগুলো পেতে পারে কমিশনের কাছ থেকে। তো এই জিনিসটা ভালো, এবং আজকেই আর কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। সবাইকে আরও আমার তরফ থেকে শুভেচ্ছা। যারা পাবে না, তোমরা হতাশ হয়েও না। দেখো, একটা দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আরো 10টা দরজা খুলে যায়, এটা আমার কথা। ঠিক আছে, তোমাদের ওই রকম নজর রাখতে হবে, চোখ রাখতে হবে ওই 10টা দরজার দিকে, দেখার মতো, তাকানোর মতো। তো অতএব এটা কোনো হতাশার কোনো কিছু নেই। যারা পাবে না তারা পাবে না, ঠিক আছে। তোমরা বিহার বি স্টেটের জন্য ট্রাই করতে পারো। এসএসসি আবার কোনো কিছু হয়তো 2025-এ একটা ভালো কিছু হবে, সেটার দিকে ট্রাই করতে পারো। ইংলিশের যারা ক্যান্ডিডেট তারা আমার সঙ্গে টাচে থাকবে, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে টাচে থাকবে। আমি টাইম টু টাইম বিভিন্ন ইনফরমেশন দিই, এবং আমি ইভেন অনলাইন কোচিংও করাই ইংলিশ এসআরএসটির জন্য, ইএমআরএস এর জন্য, বিহার বি স্টেট বিপিএসসির জন্য। যারা বিপিএসসির প্রিপারেশন নিতে চাচ্ছ ভালো মতো করে, তারা অবশ্যই আমার ব্যাচে জয়েন হতে পারো। ঠিক আছে, ডেমো ক্লাস দেখতে পারো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে তুমি ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। সবাইকে আরো একবার শুভেচ্ছা। অল ইজ ওয়েল।